প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। ১. গ্রিনহাউস গ্যাস কাকে বলে? প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। উত্তর: যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হল কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O, জলীয় বাষ্প H2O এবং ক্লোরোফ্লুরোকার্বন CFC। ২. গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর প্রধান কারণ কি? উত্তর: পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এর প্রধান কারণ হল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। ৩. জীবাশ্ম জ্বালানি ব্যবহারের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর: জীবাশ্ম জ্বালানি ব্যবহারের দুটি ক্ষতিকর প্রভাব হল ক. কে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, যা বিশ্ব উষ্ণায়নের কারণ। খ. অ্যাসিড বৃষ্টি ও বায়ু দূষণ ঘটে। ৪. পুনর্নবীকরণযোগ্য শক্তির দুটি উৎসের নাম লেখো। উত্তর: পুনর্নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস হল সৌরশক্তি এবং বায়ুশক্তি। ৫. ওজোন স্তর কোথায় অবস্থিত এবং এর কাজ কি? উত্তর: ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। এর কাজ হল সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করা। ৬. CFC-র ব্যবহার কমানো প্রয়োজন কেন? উত্তর: CFC ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরের ক্ষয় ঘটায়, তাই এর ব্যবহার কমানো প্রয়োজন। ৭. বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে অরণ্য ধ্বংসের ভূমিকা আলোচনা করো। উত্তর: অরণ্য সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। অরণ্য ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে এবং উষ্ণতা বৃদ্ধি পায়। ৮. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। উত্তর: গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কলকারখানার ধোঁয়া নির্গমনের আগে তা পরিশোধন করা। খ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। ৯. বায়ুমণ্ডলের স্তরগুলির নাম উচ্চতা অনুসারে লেখো। উত্তর: বায়ুমণ্ডলের স্তরগুলি উচ্চতা অনুসারে হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ১০. বায়ুদূষণ কমানোর তিনটি উপায় লেখো। উত্তর: বায়ুদূষণ কমানোর তিনটি উপায় হল ক. ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনের ব্যবহার বাড়ানো। খ. কলকারখানায় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা। গ. বেশি করে গাছ লাগানো। ১১. অ্যাসিড বৃষ্টি কি? এর ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর: যখন বৃষ্টির জলের সাথে অ্যাসিড মিশে থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। এর ক্ষতিকর প্রভাব হল মাটি ও জলের অম্লতা বৃদ্ধি পায়, যা উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। ১২. পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব আলোচনা করো। উত্তর: পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হল ক. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ে। খ. মেরু অঞ্চলের বরফ গলে যায়, যা বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটায়। ১৩. মিথেন গ্যাসের প্রধান উৎস কি? উত্তর: মিথেন গ্যাসের প্রধান উৎস হল ধানক্ষেত, জলাভূমি এবং পশুর মলমূত্র। ১৪. সৌর প্যানেল ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর: সৌর প্যানেল ব্যবহারের দুটি সুবিধা হল ক. এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। খ. এটি পরিবেশ বান্ধব এবং কোনো দূষণ সৃষ্টি করে না। ১৫. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানিতে রূপান্তরিত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। ১৬. পরিবেশ সুরক্ষার জন্য তোমার তিনটি কর্তব্য লেখো। উত্তর: পরিবেশ সুরক্ষার জন্য আমার তিনটি কর্তব্য হল ক. বেশি করে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া। খ. জল ও বিদ্যুতের অপচয় কমানো। গ. প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা করা। ১৭. স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর: ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করার ক্ষমতা অক্ষুণ্ণ রেখে বর্তমানের উন্নয়ন করাই হল স্থিতিশীল উন্নয়ন। ১৮. পরিবেশ বান্ধব পরিবহনের দুটি উদাহরণ দাও। উত্তর: পরিবেশ বান্ধব পরিবহনের দুটি উদাহরণ হল সাইকেল এবং ইলেকট্রিক গাড়ি। ১৯. কার্বন পদচিহ্ন। কার্বন ফুটপ্রিন্ট কি? উত্তর: কার্বন পদচিহ্ন হল কোনো ব্যক্তি, সংস্থা বা কার্যকলাপের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্গত গ্রিনহাউস গ্যাসের মোট পরিমাণ। ২০. আজেন্ডা ২১ কি? এর মূল লক্ষ্য কি? উত্তর: আজেন্ডা ২১ হল ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে গৃহীত একটি কর্মপরিকল্পনা। এর মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী স্থিতিশীল উন্নয়ন অর্জন করা। দ্বিতীয় অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ১. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? প্রধান বহির্জাত প্রক্রিয়াগুলি কি কি? উত্তর: পৃথিবীর উপরিভাগের ভূমিরূপের পরিবর্তনকারী প্রাকৃতিক শক্তি ও প্রক্রিয়াগুলিকে বহির্জাত প্রক্রিয়া বলে। প্রধান বহির্জাত প্রক্রিয়াগুলি হল আবহবিকার, ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়। ২. আবহবিকার কত প্রকার ও কি কি? উত্তর: আবহবিকার ৩ প্রকার। ক. যান্ত্রিক আবহবিকার, খ. রাসায়নিক আবহবিকার এবং গ. জৈবিক আবহবিকার। ৩. ক্ষয় কাকে বলে? ক্ষয়ের প্রধান মাধ্যমগুলি কি কি? উত্তর:
প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ ও সমুদ্র স্রোতের দ্বারা ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ ও অপসারিত হওয়াকে ক্ষয় বলে। ক্ষয়ের প্রধান মাধ্যমগুলি হল নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত ও ভূমজল। 4. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের নাম লেখো। উত্তর, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ হল গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত। 5. নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের নাম লেখো। উত্তর, নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ হল পলল শঙ্কু, বদ্বীপ এবং প্লাবনভূমি। 6. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল গৌড় এবং ইয়ারডাং। 7. বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল বারিয়ারি, বালিয়ারি এবং লোয়েস সমভূমি। 8. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল বায়ুর ক্ষয় আকৃতির উপত্যকা এবং সার্ক। 9. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল গ্রাবরেখা এবং ড্রামলিন। 10. সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল সমুদ্র গুহা এবং খিলান। 11. সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল বেলাভূমি এবং বালির স্তূপ। 12. ভূমজল কাকে বলে? ভূমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বৃষ্টি বা তুষার গলা জল যখন মাটির নিচে প্রবেশ করে শিলাস্তরের মধ্যে জমা হয় তখন তাকে ভূমজল বলে। ভূমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট গঠিত গুহা। 13. পলল শঙ্কু কিভাবে গঠিত হয়? উত্তর, পার্বত্য অঞ্চল থেকে নদী যখন হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে তখন নদীর গতি কমে যায় এবং নদীবাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি জমা হয়ে ত্রিকোণাকার যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল শঙ্কু বলে। 14. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি কি কি? উত্তর, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি হল নদীর মোহনায় অগভীর সমুদ্র, প্রচুর পরিমাণে পলিবহন এবং সমুদ্র স্রোতের দুর্বলতা। 15. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর, গিরিখাত হল নদীর দ্বারা গঠিত সংকীর্ণ ও গভীর উপত্যকা যার ঢাল খুব খাড়া হয়। অন্যদিকে ক্যানিয়ন হল শুষ্ক অঞ্চলে নদীর দ্বারা গঠিত আরও সংকীর্ণ ও খাড়া দেওয়ালযুক্ত গভীর উপত্যকা। 16. লোয়েস কি? এটি কিভাবে গঠিত হয়? উত্তর, লোয়েস হল বায়ু দ্বারা বাহিত মিহি পলিমাটি যা দূরবর্তী স্থান থেকে এসে জমা হয়ে বিশাল সমভূমি গঠন করে। 17. বারখান কি? এটি কোন অঞ্চলে দেখা যায়? উত্তর, বারখান হল এক প্রকার অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি যা মরুভূমিতে বায়ু প্রবাহের অভিমুখে গঠিত হয়। 18. ষষ্ঠঘাতের সূত্র কি? উত্তর, ষষ্ঠঘাতের সূত্র অনুসারে নদীর জলপ্রবাহের বেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। 19. সন্ধ্র উপত্যকা কাকে বলে? এটি কোথায় দেখা যায়? উত্তর, চুনাপাথর গঠিত অঞ্চলে যখন ভৌমজল শিলা ভেদ করে নিচে প্রবেশ করে তখন নদীর জলপ্রবাহ ভূগর্ভে অদৃশ্য হয়ে যায় এবং উপত্যকাটি শুকনো মনে হয়। একে অন্ধ উপত্যকা বলে। এটি কাষ্ঠ অঞ্চলে দেখা যায়। কুড়ি মরু অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা খুব বেশি এবং রাতের বেলা খুব কম হয় কেন? উত্তর, মরু অঞ্চলে বালির প্রাধান্য থাকায় দিনের বেলা খুব তাড়াতাড়ি গরম হয় এবং রাতের বেলা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাছাড়া মেঘের অভাবে বিকিরণ দ্রুত হয়।